স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদ। 7% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের নমনীয় এবং বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি যাতে না বাড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে আগামী 6 মাসের জন্য এই মুদ্রানীতিতে। তবে এই মুদ্রানীতি বিনিয়োগে কতটুকু বাড়াতে পারবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। আজ আমরা আলোচনা করব নতুন মুদ্রানীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইচ মনসুর। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বছরের শুরুতেই 3 মাসের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে, বেসরকারি বিনিয়োগে দেখা দেয় ভাটা। তাই জানুয়ারি-জুন মেয়াদে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 15.5% ধরা হলেও ব্যবহার হয়েছে 13% মতো। সরকারি খাতে ঋণ ব্যবহারের চিত্র একই। তাই বিনিয়োগ চাঙা করে কর্মসংস্থান সৃষ্টি নতুন মুদ্রানীতির লক্ষ্য, জানান গভর্নর। গাড়ি চলছে, এখন হঠাৎ করে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দিয়ে আমরা একটা অস্থিরতা তৈরি করতে চাই না। সেই জন্য একই রকমের একটা স্টান্স নিয়ে এই মুদ্রানীতি এসেছে এবং তার জন্য ইনক্লুসিভ গ্রোথকে সাহায্য করা। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতকে উৎসাহিত করতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15%, আর সরকারি খাতে তা ধরা হয়েছে 23.7%। এছাড়া রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চলতি অর্থবছর $50 কোটি তহবিল ছাড় করার কথাও জানান গভর্নর। $500 মিলিয়ন মানে কত? 5-40,000 কোটি টাকার নতুন বিনিয়োগ আমরা কিন্তু ব্যবস্থা করলাম। সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নমনীয়, অনেক বেশি বিনিয়োগ বান্ধব এইবারের মুদ্রানীতি। সুদের হার না কমলে বিনিয়োগ উৎসাহিত করা বেশ কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন মুদ্রানীতিতে সুদের হার কমাতে মূল্যস্ফীতি 6-এর নিচে নেবার ইঙ্গিত আছে, তবে দুষ্ট ঋণ আদায়ের পরিকল্পনা নেই ততটা। ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক শক্তি বাড়াতে হবে যাতে তারা লোনগুলোকে ম্যানেজ করতে পারে এবং লোনগুলো এইভাবে দ্রুত ব্যাড লোনে পরিবর্তিত না হয়। যত কম ব্যাড লোন হবে ইকোনমিতে ততই ব্যাংকিং খাতে সবার জন্য ভালো। 7% প্রবৃদ্ধি অর্জনে সরকারি বেসরকারি খাতে ধরা ঋণের পরিসীমা যথেষ্ট বলেও জানান অর্থনীতিবিদরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। আহসান ইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আজ আমরা কথা বলবো মুদ্রানীতি নিয়ে, যেটা গত সাম্প্রতিক সময় বৃহস্পতিবারে ঘোষণা করা হলো। এবং মুদ্রানীতিতে বলা হচ্ছে যে এর একটা মূল ফোকাস বা মূল দিক দেখাবার বিষয় হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। যখন আমরা সবখানেই বলছি যে ইনভেস্টমেন্ট আসলে বাড়ছে না, তখন এই মুদ্রানীতিতে ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে যে মুদ্রানীতি ঘোষণা করা হলো সেখানে ইনভেস্টমেন্টকে বা বিনিয়োগকে উৎসাহিত করবার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে? ধন্যবাদ, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমরা একটা জিনিস জানি যে মুদ্রানীতির যে এক্সপেকটেশন, মুদ্রানীতি দিয়ে আমাদের যে আশা, সেটা হচ্ছে যেটা এটা একটা সহযোগী নীতি হিসাবে কাজ করবে, বিশেষ করে বিনিয়োগ এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে। মুদ্রানীতি বাই ইটসেলফ কিন্তু বিনিয়োগ বা প্রবৃদ্ধিকে যে ভয়ঙ্করভাবে চাঙ্গা করতে পারে সেটা কোনো দেশে সম্ভব নয়, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পিলার হিসেবে কাজ করে। এবং সেটা কিভাবে করে, সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে মূল্যস্ফীতিকে ধারাবাহিকভাবে যদি কমিয়ে আনতে পারে, স্টেবল বাট সাস্টেইনেবল, যেটা গভর্নর সাহেব সুন্দরভাবে বলেছেন যে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্টটা রেসপন্সিভ হয় অনেকগুলো ফ্যাক্টর, তার মধ্যে রাজনীতি আছে, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলো তো অনেক বড় বড় ফ্যাক্টর। তাছাড়াও যেটা যখন সার্ভে করা হয় ফুটে ওঠে সেটা হচ্ছে যে সুদের হার। সুদের হার যদি কিছুটা হলেও কমানো সম্ভব হয় তাহলে কিন্তু এক ধরনের আমি বলবো সাপোর্টিভ রোল মুদ্রানীতিটা নিতে পারে। এবং সেই বিষয়ে আমাদের এক্সপেকটেশনটা কি? আমি মনে করি যে সুদের হার বাংলাদেশে কমাতে হলে 3টে জিনিসের উপর নজর দিতে হবে। একটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেটা কমানোর একটা প্রচেষ্টা আছে, কিন্তু আমি বলবো যেটা খুব উচ্চভিলাষী নয়, আনঅ্যাম্বিশাস আমি বলবো। এই জন্য 6.3 বা 4 আমরা অলরেডি আছি, সেখান থেকে 6.2 নামিয়ে আনা এটা কিন্তু খুব একটা উচ্চ লক্ষ্য কিছু নয়। আমি বলবো যে এটা লক্ষ্যটা আরো একটু অ্যাম্বিশাস হওয়া উচিত ছিল আমাদের দৃষ্টিকোণ। আমি মিনিমাম 6 নামিয়ে আনতে পারলে আনার জন্য প্রচেষ্টা নেওয়াটা দরকার ছিল। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে সুদের হার কমিয়ে আনা। সুদের হার কমানোতে এটা একটা রোল প্লে করে মূল্যস্ফীতি, কারণ এটার সাথে সবগুলো রেটই কমে আসতে পারে, যেটা আমরা দেখেছি অতীতে। মূল্যস্ফীতি কমার সাথে সাথে ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা একটু কমে আসছে কিন্তু বাংলাদেশেও। কিন্তু এর মধ্যে আরো কতগুলো ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো কি? 1 নম্বর হচ্ছে যে স্প্রেড, লোন লসের স্প্রেড যদি বেশি হয়
যদি যখন ব্যাংক লোনগুলো দেয় এবং লোনের প্রভিশনিং রিকোয়ারমেন্টটা যদি বেশি হয় তাহলে স্প্রেডটা বেশি হয়, স্প্রেডটা বেশি হলে পরে এবং আমাদের এখানে বহুদিন থেকে বলা হচ্ছে আমাদের দেশে এভারেজ স্প্রেড হচ্ছে 5% বেশি, বারবার বলা হয় 5% নিচে, এখনো কিন্তু আসলে সেই অর্থ এখন বলছে বাংলাদেশ ব্যাংক যে গড়ে এটা 4.87% এসেছে, কিন্তু এটার মধ্যে এটাও প্রশ্নবিদ্ধ হয় জন্য যেখানে ওই ডিসকাউন্ট রেট যেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে খুব কম সুদে 4%, 5%, সেটা ওর মধ্যে চলে আসে। এটাকে বাদ দিয়ে দেখাটাই ভালো আমার মনে হয়। তো সেই হিসেবে ধরলে আবার 5-এর উপরে চলে যাবে। তো 5টা একটু বেশি, কারণ ডিপোজিট রেট এবং লেন্ডিং রেটের মধ্যে সুদের হারের পার্থক্য একটা ভালো ডায়নামিক ব্যাংকিং সিস্টেমে 3 থেকে 3.5% মধ্যে হওয়া উচিত। কাজেই এটাকে যদি আমরা স্বাভাবিক লেভেলে নিয়ে আসতে পারতাম তাহলে আরো 1.5% আমরা সুদের হার কমাতে পারতাম। এটা একটা দিক যেটা খেয়াল করতে হবে। আরেকটা দিক খেয়াল করতে হবে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা এখনই করা যায় কিন্তু সরকার করছে না। সেটা হচ্ছে যে আমাদের যে সঞ্চয়পত্রের সুদের হার সেটা সরকার 2% কমিয়েছে, কিন্তু 2% কমানোর পরেও কিন্তু স্প্রেডটা মার্কেট রেট, মার্কেটের যে ডিপোজিট রেট এবং সরকারের সঞ্চয়পত্রের যে ডিপোজিট এটা অনেক বেশি এখন। ফলে প্রতি মাসে এখনো 2,500 কোটি টাকা সরকার এখনো ঋণ নিচ্ছে বেসরকারি এই নন ব্যাংক খাত থেকে। এইটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য কোনো ভালো সংবাদ নয়। এবং এটার ফলে যেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা আমরা সবাই সরকারের এই নন ব্যাংক খাতের মাধ্যমে সরকারকে টাকা দেওয়ার চেষ্টা করব। ফলে ব্যাংকিং খাত একটা হচ্ছে যে তারা ডিপোজিট গ্রহণে ব্যর্থ হচ্ছে। গত বছরে মাত্র 12% ডিপোজিট নিয়েছিল ব্যাংকিং খাত। এবছর যদি 12% ডিপোজিট হয় তাহলে কিন্তু আমাদের প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে হবে না। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং খাতের বাইরে যদি এই কার্যক্রমটা চালানো হয় তাহলে ব্যাংকিং খাতের লাভ, তাদের যে ইন্টারমিডিয়েশন রোড সেটা কমে যায়। ট্রেজারি বিল নিতে পারে না সরকার, গত বছর -2.5% করেছে বড়ই। এইরকম হলে পরে ব্যাংকিং খাতে আয় কমে যাবে। এখানে আপনার একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সঞ্চয়পত্র সুদের হার হ্রাস করবার কথা যখন বলছি আমরা, তখন আমাদের দেশে এক ধরনের একটা সেন্টিমেন্ট আছে যারা একেবারে সাধারণ মানুষ, সরকারি কর্মচারী বা যারা রিটায়ারমেন্টে গেছেন, তাদের যে সঞ্চিত অর্থ সারা জীবনে তারা খুব রিস্কি জায়গায় রাখতে চান না। তাদের জন্য এটা খুব এক নিরাপদ জায়গা। যেটা বলা হয়ে থাকে আমরা দেখি যে সঞ্চয়পত্র সুদের হার যখন আমার কথা আসে তখন অনেক ব্যক্তি না, অনেক প্রতিষ্ঠানও এখানে টাকা ইনভেস্ট করে, সেইখানে আসলে একটা বড় সমস্যা, এবং তারা অনেক পরিমাণ অর্থ ব্যয় সেখানে আসলে করে, এবং শোনা যায় কোনো ব্যাংক, কোনো বীমা প্রতিষ্ঠান অনেকে এভাবে করে থাকে। তাই যদি হয় আসলে সেই জায়গাটা আসলে আমরা নজর দিতে পারি কিনা যে একজন ব্যক্তি তার যেটা লিমিট নির্ধারণ করে দেওয়া যায়, বা এবং বলা হয় ব্যক্তিবাদে কোনো প্রতিষ্ঠান সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারবে না, তখন কি এই বিষয়টা বিস্তারিত করা যায়? আমার মনে হয় যে লিমিট কিছু আছে, কিন্তু লিমিটের প্রতিপালন হয় কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে। কারণ আমাদের ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউশন যেটা আছে সরকারে কমপ্লিটলি ম্যানুয়াল বেসডে চলে। কাজে কেউ যদি লিমিট জায়গায় 5 জায়গায় 5টা অ্যাকাউন্ট খুলে কেউ জানতে পারবে না যে সেই একই লোক 5 জায়গায় করছে বা বেনামে করছে বা এইভাবে করছে। সেটা এই জন্য এটা প্রশাসনিক দুর্বলতার কারণে এনফোর্স করা সম্ভব। এটাকে কম্পিউটারাইজ করতে পারলে, ন্যাশনাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারলে হয়তো অনেকখানি করা সম্ভব হতো। কিন্তু আমি তবুও বলবো একটা জিনিস, একটা হচ্ছে বাজার ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া চলতে দেওয়া, আরেকটা হচ্ছে আমি আমার পেনশনিয়ারদেরকে প্রোটেকশন দেব, সেটা সরকারের নৈতিক দায়িত্ব। তার একটা প্রাক্তন কর্মচারীর ওয়েলবিং দেখার দায়িত্ব সরকারের, এবং সেই জন্য সরকারের পর্যাপ্ত পেনশনের ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য ব্যাংকিং খাতের ক্ষতি করে তাদেরকে সংস্থান করা এটা জাতির জন্য বেশি ক্ষতিকর, এবং এটা কোনো অর্থহীন একটা কার্যক্রম বলে আমি মনে করি। এবং যারা এটা করছেন তারা ঠিক বিবেচনা প্রসূতভাবে এটা করছেন না। আচ্ছা, নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে উৎসাহ করতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15%। আপনার কি মনে হয় যে 15% বিনিয়োগ, বেসরকারি খাতে বিনিয়োগ আসলে বাড়বে, বা সেই পরিমাণ যথেষ্ট আসলে প্রণোদন আছে কিনা? কারণ আমরা জানি ব্যাংকে এখন অলস অর্থ অনেক আছে, তারপরও আমাদের দেশের অনেক এন্টারপ্রেনার বিদেশ থেকে লোন নিচ্ছেন। সো সেই প্রেক্ষিতে এই 15% প্রবৃদ্ধি আপনি কিভাবে দেখেন? না, এই 15% ওইভাবে দুটোভাবেই দেখতে হবে। বিদেশ থেকে ঋণ যাও কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে তাদের ডিমান্ড মেটাতে সাহায্য করছে, এবং সেটার পরিমাণ আমি ধরে নিলাম 1 থেকে 2% মতো। কাজে এটা প্রকৃত অর্থে 16 থেকে 17% মতো। আচ্ছা, সেই হিসাবে দেখলে পরে কিন্তু যথেষ্ট কুশন আছে। 2 নম্বর হচ্ছে যে এখানে আমাদের দেখতে হবে যে এটা কিন্তু কোনো অ্যাবসলিউট সিলিং না। ডিমান্ড যদি বাড়ে তাহলে কিন্তু ব্যাংকিং খাত থেকে তাদেরকে টাকা দেওয়া হবে। যেখানে কনস্ট্রেন্ট আসতে পারে আমি মনে করি সেটা হচ্ছে যদি সঞ্চয়
সঞ্চয়কারীরা ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয় না করে সঞ্চয়পত্রে সঞ্চয় করে, তাহলে কিন্তু ডিপোজিট গ্রোথ ব্যাংকে কম হবে। আচ্ছা, তাহলে কিন্তু ডিপোজিট গ্রোথ যদি কম হয় তাহলে কিন্তু লেন্ডিং গ্রোথ তারা করতে পারবে না। তাদের টাকায় যেটা অলস অর্থ আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা এখান থেকে বড় করা শুরু করে, যদি প্রকৃতপক্ষে আমাদের অর্থনীতি 7% প্রবৃদ্ধির দিকে যায়, তাহলে ব্যাংকিং খাতে পরিবর্তন, ডিমান্ড সিচুয়েশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সেটা চেঞ্জ হয়ে গেলে এই 12% বা 13% ডিপোজিট গ্রোথ নিয়ে ব্যাংক কিন্তু সেই চাহিদা মেটাতে পারবে না। সেক্ষেত্রে আমাদের ফরেন চ্যানেল আসলে উন্মুক্ত থাকাই ভালো। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি নতুন মুদ্রানীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পিআর এর নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর। যারা মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছি নতুন মুদ্রানীতি নিয়ে। আমরা বলছিলাম যে ইনভেস্টমেন্ট কি করে বাড়ানো যায় এবং সেই কথাগুলো হয়তো আপনি বোঝার চেষ্টা করছিলেন। একই সাথে মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে তারা এই আমাদের যে জিডিপি 7% জিডিপি 7.5% জিডিপি সেই প্রবৃদ্ধি অর্জনের জন্য নমনীয় এবং বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি শুরু করছে। এর ফলে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সে ব্যাপারে সচেতন আছেন। এখন মূল্যস্ফীতি এবং ইনভেস্টমেন্ট দুটো একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, কিন্তু এই এইটাকে আসলে ব্যালেন্স তৈরি করতে হবে যাতে মূল্যস্ফীতিও না বাড়ে আবার ইনভেস্টমেন্টও বেশি হয়। এই ব্যালেন্সটাকে আসলে মুদ্রানীতিতে রাখা সক্ষম হচ্ছেন কিনা আমাদের গভর্নর সাহেব? না, এটা এককভাবে কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষে এই ব্যালেন্স পুরোপুরিভাবে অর্জন সম্ভব নয়। তবে আমাদের কিছু ভালো এক্সাম্পল আছে। এক্সাম্পল যেমন আমি বলি যে আমরা যে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে চায়না, সেন্ট্রালি ম্যানেজড বাট ভেরি ওয়েল ম্যানেজড ইকোনমি। এখানে আমরা কি দেখি, ইনফ্লেশন যদি গত 10 বছর বা 15 বছরের অ্যাভারেজ নেই 2.5% ইনফ্লেশন। আচ্ছা, বিনিয়োগ কত? হিউজ বিনিয়োগ, 40 থেকে 50% জিডিপি। আচ্ছা, অবিশ্বাস্য পরিমাণ একটা বিনিয়োগ। হ্যাঁ, এটা একটু কমছে, এত বেশি থাকতে পারে না। তো আমরা সেটার কথা বলছি না। আমরা যদি 30% করতে পারতাম বা 32% করতে পারতাম, আমরা কিন্তু 8% অর্জন করে ফেলতে পারতাম। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো আমরা যেটা চাচ্ছি, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে ইনফ্লেশনটাকে আরেকটু কমিয়ে আনা হোক। আমারই হলো যে আরেকটু কমিয়ে আনা হোক। আমাদের দেশে কিন্তু পলিটিক্যাল ইকোনমিতে ইনফ্লেশন টলারেন্সটা একটু বেশি। তারা মনে করে যে ইনফ্লেশন গ্রোথকে ইনডিউস করে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইনফ্লেশন থাকা ভালো, কিন্তু সেটা 3 থেকে 4% বেশি হওয়া কোনো প্রয়োজন নেই। এবং এটা সাধারণত দরিদ্রের ব্যক্তিদের এগেনস্টে যায় এবং যারা ফিক্সড ইনকাম আনার, রিটায়ারি, পেনশনিয়ার্স তাদের এগেনস্টে যায়। এবং এটা অ্যাসেট হোল্ডারদের পক্ষে যায়। অর্থাৎ যারা ধনী তাদেরকে আরো ধনী করে এবং যারা ধনী নয় তাদেরকে আরো দরিদ্র করে ফেলে। ইনফ্লেশন এক ট্যাক্স, ইটস এ ট্যাক্স অন দ্য সোসাইটি, এবং ট্যাক্স কিন্তু সরকারের কাছে যায় ইনফ্লেশন ট্যাক্সের মাধ্যমে। আচ্ছা, তো এই ইনফ্লেশনটাকে একটু কমিয়ে আনাটা ভালো আমি মনে করি। আমি ইনফ্লেশনটা কমিয়ে আনলেই দেশে একটা স্থিতিশীলতা আসে, এবং সেই স্থিতিশীলতা সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি বলি আমরা, মূল্য স্থিতিশীলতা। সেই স্থিতিশীলতার সাথে যদি রাজনৈতিক এবং ইকোনমিক একটা স্থিতিশীলতা আসে সামগ্রিকভাবে, তাহলে আমরা বিনিয়োগকে চাঙ্গা হতে দেব। আচ্ছা, আমি এই প্রশ্ন এই জন্য বলছিলাম যে আমরা গত কয়েক বছর থেকে আমাদের ইনফ্লেশন বা আমাদের মূল্যস্ফীতি কিন্তু আমরা বলছি সহনীয় পর্যায়ে আছে। যখন আমরা এই কথা বলছি সহনীয় পর্যায়ে, তখন কিন্তু আমরা আবার ইনভেস্টমেন্ট নিয়ে আমরা সবসময় বলছি, চিৎকার করে বলছি যে ইনভেস্টমেন্ট হচ্ছে না দেশে। তো সেই ব্যালেন্সটাকে আসলে ওই জন্য জিজ্ঞেস করেছিলাম। আমরা ওই সময় বলি যে চাইনিজরা বড় করে 8-9%, আমরা বড় করি 14%। আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আমি তো বলবো চাইনিজদের ইনফ্লেশন হচ্ছে 2.5%, আমাদের ইনফ্লেশন হচ্ছে 7%। ওখানে তো 4% তফাৎ। কাজে আমি চাইনিজের সাথে আরো 4% অ্যাড করে দিই, 12%। বাংলাদেশের বর্তমান বরোইং রেটও 12%। তো জিনিসটা ওই রকমই হচ্ছে। আমরা যদি ইনফ্লেশনটাকে আরো একটু নামিয়ে আনতে পারতাম, এবং সেই সাথে যদি আমরা চাইনিজের যে সাপোর্টটা দিচ্ছে, কোথায় দিচ্ছে? তাদের কোনো পাওয়ার শর্টেজ নেই, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার শর্টেজ নেই, রাস্তাঘাট একেবারে গত আগামী 50 বছরের জন্য তারা করে রেখে দিয়েছে। এই ফ্যাসিলিটিগুলো যদি বাংলাদেশ সরকার দিতে পারত, এবং সাথে সাথে যদি ইনফ্লেশনটাকে আমরা কমিয়ে এনে ইন্টারেস্ট রেটকে কমিয়ে আনতে পারতাম, আমরাও 8-9% অবশ্যই লেন্ডিং রেট করতে পারি। কিন্তু সেই জন্য একটা সামগ্রিক প্রচেষ্টা নিতে হবে। বাংলাদেশ ব্যাংককে তার পার্টটুকু করতে হবে এবং সরকারকে তার পার্টটুকু করতে হবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং পলিটিক্যাল স্টেবিলিটি, এই দুটো সরকারকে দিতে হবে।
সুদের হার নিয়ে আপনি বলছেন বা আমাদের প্রতিবেদনে যেখানে এসে বলা হচ্ছে সুদের হার কমিয়ে আনা বেশ কঠিন, আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যখন আমরা ব্যাংকারদের সাথে কথা বলি তারা বলেন যে ফান্ড অফ কস্ট অনেক বেশি, বাংলাদেশের হাই, এনপিএল নন পারফর্মিং লোন অনেক বেশি। সো এই তাহলে সুদের হার কমাতে হলে আসলে বাংলাদেশ ব্যাংকের আসলে কি ভিজিবল কি ধরনের মুভ নেওয়া উচিত? আসলে ইনফ্লেশন ছাড়া আরো দুটো এরিয়াতে খুব নজর দিতে হবে। জি, একটা হচ্ছে গুড গভর্নেন্স ইন দ্য ব্যাংকিং সিস্টেম। ওকে, গুড গভর্নেন্স বলতে এই জন্য মিন করি গুড গভর্নেন্স অ্যাট দ্য সেম টাইম গুড অ্যান্ড সলিড অ্যাডমিনিস্ট্রেশন। ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাংকিং করলে হবে না। এই কারণে আমি বললাম যে আমাদের সরকারি খাতের ব্যাংকগুলোতে খারাপ ঋণের পরিমাণ হচ্ছে 30%-এর বেশি। এটা দিয়ে ব্যাংকিং কার্যক্রম হয় না, এটা কোনো দেশে অ্যাকসেপ্টেবল না। বেসরকারি ব্যাংকগুলোতেও খারাপ ঋণের পরিমাণ 6%-এর বেশি। আচ্ছা, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাদেরও পরিমাণ হওয়া উচিত 2-3%। আচ্ছা, সেটা অ্যাকসেপ্টেবল লেভেল হতে পারে। তো আমি যেটা বলতে চাই যে বেসরকারি ব্যাংকগুলো, সেখানে তো সরকারের কোনো চাপ নাই, সেখানে তো তাদের ম্যানেজমেন্টের প্রবলেম। তাদের আরো সজাগ হতে হবে, আরো ভালোভাবে ঋণ দিতে হবে, এবং একজনের পিঠ চুলকানোর ঋণ দিলে হবে না। যেটাকে আমরা বলি এক ডাইরেক্টর সাহেব আরেক ডাইরেক্টর সাহেবকে লোন দিলেন এবং সে তার হয়ে আরেকজনকে দিলেন, এটাকে বলে পরস্পরের পিঠ চুলকানো। এটা তো আসলে আইনগতভাবে বৈধ নয়। আইনগতভাবে বৈধ, কারণ আমি নিজের ব্যাংক থেকে দিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাংক থেকে নিচ্ছেন, কিন্তু নৈতিকভাবে অবৈধ। আচ্ছা, এবং গুড গভর্নেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অ্যাকসেপ্টেবল না। এটা আমাদের বুঝতে হবে যে তাকেও স্ট্রিক্ট প্রিন্সিপাল অনুযায়ী আমাকে লেন্ডিং করতে হবে। জাস্ট বিকজ সে তার ব্যাংক থেকে আমাকে দিয়েছে বলে আমি তাকে রেসিপ্রোকেট করবো, সেটা হওয়া উচিত নয়। আচ্ছা, এটা জিনিস। আর লেন্ডিং এক্সপোজার লেভেল দেখা উচিত সবাই। অনেক বড় বড় প্রতিষ্ঠান বর্তমানে 10 থেকে 12 হাজার কোটি টাকা লোন নিয়ে তারা আটকে গেছে, নাম করা প্রতিষ্ঠান। এই সিচুয়েশনে তো আমাদের যাওয়ার দরকার ছিল না। আগে থেকে তাদেরকে যদি আমরা রেস্টেন করতাম যে না, তোমাদেরকে আমরা আর লোন দেবো না, তোমাদেরকে আরো অনেক ক্যাপাসিটি অনেক বাড়ানোর পরেই আমরা লোন দিতে পারবো, আরো এই জিনিসগুলো না আনতে পারলে হবে না। তা না হলে পরে অনেকেই লোন নিয়ে তারপরে দেখা যায় বিদেশে টাকা পাচার করে দিয়ে পরে বা অনেক জমি কিনে ইত্যাদি করে ইনলিকুইড অ্যাসেট কিনে লিকুইডিটি প্রবলেমে পড়ে গেছে এবং তারা ফাইন্যান্সিয়ালি ইনসলভেন্ট হয়ে গেছে, বড় বড় কোম্পানি যেগুলো আমরা নাম জানি। তো এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতেই হবে এবং যে কোনো মূল্যে করতে হবে। এই জায়গায় হচ্ছে গুড গভর্নেন্স অ্যান্ড গুড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম, এটা খুব প্রয়োজন। এটা প্রয়োজন। আর যেটা হচ্ছে যে সঞ্চয়পত্র আবার ঘুরে আসতে হয়, যে ওইটাকে রেখে ইটস এলিফ্যান্ট ইন দ্য রুম, যেটাকে আমরা বলি। ঘরের মধ্যে একটা হাতি রেখে যদি আমরা বলি যে আমরা খুব শান্তিতে আছি, তাহলে হাতি যদি উঠে একটু নড়াচড়া শুরু করে রুমটা তছনছ হয়ে যাবে। এই এলিফ্যান্ট ইন দ্য রুমটাকে সলভ করতে হবে। অর্থাৎ আমি যদি 30,000 কোটি টাকা সরকার নন ব্যাংক খাত থেকে নিয়ে নেয়, তাহলে এই টাকাটা ব্যাংকিং খাত বঞ্চিত হচ্ছে, তারা আসলে ডিপোজিট খুঁজে পাচ্ছে, ডিপোজিট পাবে না, এবং তাদের ব্যাংকিং ইন্টারমিডিয়েশন, তাদের প্রফিটেবিলিটি, সরকারের ট্রেজারি বিল মার্কেট ধ্বংস হয়ে যাবে, এবং সরকারের ট্রেজারি বিল মার্কেট না হলে বন্ড মার্কেট হবে না। ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট হতে পারে না উইথ দ্যাট কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট এন্ড দ্য পলিসি। একই সাথে বলবো সরকারের যে বরোইং পলিসির ইনকনসিস্টেন্সিটা দেখুন। তারা বলছে যে গত বছর তারা 25.3% বড় করতে চাচ্ছিল, রাইট? তাদের মনিটারি পলিসিতে এটা নেওয়া হয়েছে, বাজেটে ছিল এটা। কার্যত তারা 2.7% নেগেটিভ বরোইং করেছে। কোন ধরনের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা? এই ধরনের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করলে পরে তো মনিটারি প্রোগ্রামিং বাংলাদেশ ব্যাংকের পক্ষে করা কোনোদিনও সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একসাথে বসে ভালোভাবে ঠিক করতে হবে যে আসলে তারা প্রকৃতপক্ষে কতখানি বড় করবে। আসলে তারা যদি সবই ন্যাশনাল সেভিংস স্কিম থেকে করে, তাহলে তো এই বরোইং এর রিকোয়ারমেন্ট এখানে আটকে রাখার কোনো প্রয়োজন নাই। এবছর যেটা করা হয়েছে, বড় একটা অঙ্ক টাকা পাবলিক সেক্টর ক্রেডিটকে দেওয়া হয়েছে, এবং এই টাকাটা আসলে ব্যবহার হবে বলে আমার মনে হয় না। যদি বর্তমানে যে ইন্টারেস্ট স্ট্রাকচার আছে মানে সেভিংস ইনস্ট্রুমেন্টে, সব টাকা তো তারা সেভিংস ইনস্ট্রুমেন্ট দিয়ে তুলে ফেলবে, তাহলে তো তার ব্যাংকে আসার দরকার নেই। কাজে এখানে যেটা বাংলাদেশ সরকার যেটা দেখাচ্ছে যে 23.7% ক্রেডিট টু দ্য পাবলিক সেক্টর, এটা হয়তো লাগবেই না, তারা বলছেন হ্যাঁ সেটা এটা নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে কি প্রোগ্রামিং করবো আমরা বাংলাদেশে? এই জিনিসগুলোর দিকে সরকারকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে আরো অনেকখানি কেয়ারফুল হতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বসে যৌক্তিকভাবে, শুধুমাত্র আমি নেব বলে কোনো কিছুই নেব না তা তো চলবে না। দুনিয়ার সব দেশে একটা নিয়ম আছে, আমি যখন বলবো আমি নেব, আমাকে কাছাকাছি পরিমাণ নিতে হবে, পুরোপুরি না নিলে। কিন্তু আমি নেব 23% বললাম আর নিলাম -2%, এটা তো কোনো রকমের ম্যানেজমেন্ট বলে আমার কাছে মনে হয় না। এখানে তাদেরকে আরো বেশি নজরদারি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। আমরা আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আপনার সাথে। ধন্যবাদ।
এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মধ্যশিরা, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।